মে মাসে আরও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। আগামী বাজেটে নিত্যপণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট উদ্যোগ চায় সাধারণ মানুষ। $11,95,000 কোটি টাকার বিকল্প বাজেট পেশ অর্থনীতি সমিতির। কালো টাকা ও পাচার করা অর্থ উদ্ধারের তাগিদ। কোরবানির গরুর চামড়ার দাম বাড়ল বর্গফুটে 5 টাকা। ঢাকায় প্রতি বর্গফুট 60 টাকা, ঢাকার বাইরে 55। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে 10.76% পৌঁছেছে, আর গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.89%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গেল এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল 10.22%। সে সময় সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.74%। বিবিএসের তথ্য বলছে, গেল মাসে শহর থেকে গ্রামের মানুষের ওপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বেশি ছিল। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি এখনও 10%-এর নিচে অবস্থান করছে। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি 6%-এর মধ্যে রাখার লক্ষ্য ছিল সরকারের, যদিও অর্থবছরের 11 মাসেই মূল্যস্ফীতি ছিল 9%-এর বেশি। এবার আসন্ন বাজেটের খবর। চাল, ডাল, তেল কিংবা মাছ মাংসর বাজারে প্রায় সব খাদ্যপণ্যের দাম চড়া। প্রতিদিনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে ভোগ্য পণ্যের দাম নাগালে রাখতে শুল্ক ছাড়ের দাবি ভোক্তাদের। অর্থ প্রতিমন্ত্রী জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকছে আগামী বাজেটে। নিত্যপণ্যের বাজারে কোনো সংকট নেই। চাহিদা মাফিক সব কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম। রয়েছে ডলার সংকটও। এমন বাস্তবতায় আসছে 2024-2025 অর্থবছরের বাজেট। প্রতি বছর বাজেট আসলেই সবার আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। চাল, ডাল, আটা, ডিম, মুরগির মতো নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ চান সাধারণ মানুষ। আমরা চাই যেন দ্রব্যমূল্যের দামটা কম থাকে এবং বাজেটটা যেন জনগণের হয়। বাজেট মনে করেন হলে ক্রয় ক্ষমতা একবারই ইয়ে গেছে, এখন আমরা নির্বাচন হয়ে গেছে। চলতি বছর জুড়েই মূল্যস্ফীতি ছিল 10%-এর কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। আগামী অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটের খসড়া করেছে অর্থ মন্ত্রণালয়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতি জনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ডলারের মূল্যবৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধ সব মিলিয়ে বাজেট বাস্তবায়নে সরকারকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তাদের। প্রপার বাজার ব্যবস্থাপনার বিষয় আছে। আরেকটা হলো, যেহেতু এই বাজেট আসতেছে, ইনফ্লেশনের চাপটা কিছু কমানোর জন্য খাদ্য বান্ধব কর্মসূচি যেটা আছে সারা বাংলাদেশে, আর যেটা ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, যেটা আরবান এরিয়াতে আছে, এইটার আওতাটা বাড়ানো উচিত। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি গড়ে 6.5%-এর মধ্যে রাখতে চায় সরকার। এজন্য বিভিন্ন নিত্যপণ্যে শুল্ক কমানোর উদ্যোগ থাকবে আসছে বাজেটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 অর্থবছর বিরতির পর আবারও ব্যাংকে জমা টাকার ওপর আবগারি শুল্ক বাড়াচ্ছে সরকার। বর্তমানে 6টি স্তরে শুল্ক নেওয়া হলেও আসছে বাজেটে স্তর হতে পারে 8টি। গ্রাহকের আমানত 10 লাখ টাকার বেশি হলেই বাড়তি অর্থ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে শুল্ক বাড়ানো হলে ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হবেন গ্রাহকরা। 2020-21 অর্থ বছরে ব্যাংকে থাকা টাকার উপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়। বছরে কোনো ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ 1 লাখ টাকার বেশি হলে আবগারি শুল্ক দিতে হয়। বর্তমানে শুল্কের স্তর 6টি থাকলেও
2024-25 অর্থ বছরের বাজেটে তা 8টি করা হচ্ছে। বর্তমানে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা, 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক রয়েছে। 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত গচ্ছিত অর্থে 3000 টাকা আবগারি শুল্ক কেটে নেয় এনবিআর। এটি ভেঙে 2টি স্তর করা হচ্ছে। 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা আবগারি শুল্ক বসতে পারে। 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্তরটিও ভেঙে দেওয়া হচ্ছে। 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা এবং 2 থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা শুল্ক দিতে হতে পারে। আর 5 কোটি অতিক্রম করলে আবগারি শুল্কের পরিমাণ 40,000-এর পরিবর্তে 50,000 টাকা হতে পারে। এই প্রত্যেক বছর টাকা কেটে নিতেছে অতিরিক্ত, সবারই প্রভাব পড়ছে। 1,000 টাকাও লেনদেনের ক্ষেত্রে 1,000 টাকাও কেটে নেয়, এটা আমাদের জন্য জুলুম। ক্লিয়ার করে বলে না যে একটা ট্যাক্স ইম্পোজ করছে, এটার কারণটা কি? অ্যাডিশনাল বাজেটিংয়ের জন্য না ফান্ড কালেকশনের জন্য? এটা না বলে এটা একটা ট্রিক্স আর কি। বিশ্লেষকরা বলছেন নতুন করে আবগারি শুল্ক বাড়ানো অযৌক্তিক। এতে সঞ্চয়ের প্রতি অনীহা তৈরি হলে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের ঝুঁকি বাড়বে। এখনকার যে লিকুইডিটি প্রবলেম, এই লিকুইডিটি প্রবলেমকে আরও বিকট করতে পারে। ব্যাংকে টাকা রাখা মানুষ বিরত থাকবে, তখন আপনার হুন্ডির পরিমাণ বাড়বে, টাকা পাচার হবে, ইনফর্মাল ইকোনমির সাইজ বড় হবে। বর্তমানে ব্যাংকের জমা টাকা ও বিমানের টিকিট ক্রয়, এই 2 খাতের উপর আবগারি শুল্ক নেয় এনবিআর। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবর্ষের জন্য 11,95,000 কোটি টাকার বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থবছরের চেয়ে 1.5 গুণ বেশি। সোমবার রাজধানীর ইস্কাটনে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, কালো টাকা ও পাচার করা অর্থ উদ্ধার করা গেলে এ বাজেট বাস্তবায়ন সম্ভব। এজন্য সরকারের সদিচ্ছার ওপর জোর দিয়েছেন তারা। দেশে উচ্চ মূল্যস্ফীতি, ডলার বাজারে অস্থিরতা, ব্যাংক খাতে সুশাসনের সংকট, টাকা পাচার সহ রাজস্ব ঘাটতিতে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় সরকারের চলতি অর্থবছরের বাজেটের চেয়ে আগামী অর্থবছরের জন্য 1.5 গুণ বাড়িয়ে বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। প্রায় 12 লাখ কোটি টাকার এই বিশাল বাজেটের আয় বাড়াতে কালো টাকা ও পাচার করা অর্থ ফেরত আনা, বাজার সিন্ডিকেটকারীদের ধরাসহ 27টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, স্বাধীনতার পর গত 50 বছরে কালো টাকার পরিমাণ 1,32,53,000 কোটি টাকা। বাংলাদেশে সৃষ্ট মোট পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে 1,32,53,500 কোটি টাকা। আসন্ন 2024-25 অর্থবছরে বাজেটে আমরা পুঞ্জীভূত মোট কালো টাকার মাত্র 0.98% উদ্ধারের সুপারিশ করছি। বাজারে যারা সিন্ডিকেট করে বলে আপনারা জানেন, তারা কি মুনাফা নর্মাল প্রফিট করে? এক্সেস প্রফিট করে। তো অতিরিক্ত মুনাফার উপর কর। থার্ড হচ্ছে, আমরা বলছি কালো টাকা খুব কম, 10,000 কোটি টাকা মনে হয় উদ্ধার করার কথা বলছি, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে। অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র 5,000 কোটি টাকা মনে হয় বলছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক ও আর্থিক খাতে দুষ্টচক্র দমন করা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে, ডলারের বাজারে। সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না, হচ্ছে না, এবং আমরা চাই যে আমরা এদেরকে দমন করে এগিয়ে যেতে। দুর্নীতি ও পাচার রোধে স্বাধীন কমিশন গঠন করার পরামর্শ দেয় অর্থনীতি সমিতি। এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম বাড়িয়েছে সরকার। এবার ঢাকায় কোরবানি গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রতি বছরের মতো ঈদ সামনে রেখে কোরবানি পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করেছে সরকার। এবছর ঢাকায় গরুর চামড়ার দাম বর্গফুটে গতবারের চেয়ে 5 টাকা এবং ঢাকার বাইরে বেড়েছে 3 টাকা। গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল 50 থেকে 55 টাকা ও ঢাকার বাইরে 47 থেকে 52 টাকা। চামড়া পার স্কোয়ার ফিট আমরা 60 টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো। তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো 1200 টাকায়। ঢাকার চামড়া 1200 টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো। আমরা ঢাকার বাইরে চামড়া 1000 টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো।
এছাড়া সারা দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট 20 টাকা থেকে 25 টাকা দরে বিক্রি হবে ট্যানারিতে, যা গত বছর ছিল 18 টাকা থেকে 20 টাকা। আর বকরির চামড়া প্রতি বর্গফুট 18 থেকে 20 টাকা। প্রতি বছর সঠিকভাবে লবণ না দেওয়ায় নষ্ট হয় অনেক চামড়া। এবছর এ বিষয়ে কঠোরভাবে নজরদারির পাশাপাশি শতভাগ চামড়া সংরক্ষণের আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। চামড়াটা আমাদের জাতীয় একটা সম্পদ, এই চামড়াটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এই নষ্ট যাতে না হয় এটার একটা ন্যূনতম ভ্যালু যারা কোরবানি দিচ্ছেন বা এটার থেকে যারা সুবিধাভোগী তারা বঞ্চিত না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বৈঠক। সংবাদ সম্মেলনে সরকারের ঘোষণা অনুযায়ী দাম নিতে সম্মতি জানায় ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়া সংগ্রহ হয় সেখানে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও কমল এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 30 টাকা কমিয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1363 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নতুন এর দাম জানানো হয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, কাঁচামালের দাম কমায় এলপিজির মূল্য কমেছে। বিশ্ববাজারে তরলীকৃত গ্যাসের প্রধান উপকরণ প্রোপেন ও বিউটেনের গড় দাম বিবেচনায় টানা 8 মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়। এ সময় 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ে 483 টাকা পর্যন্ত। কিন্তু গত 3 মাসে কাঁচামালের দাম কমেছে। এতে টানা তৃতীয়বারের মতো কমল এলপিজি গ্যাসের দাম। জুন মাসের জন্য দাম প্রতি কেজিতে 113 টাকা 55 পয়সা কমিয়েছে বিইআরসি। এতে ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের দাম কমল 30 টাকা। গত মাসে ছিল 12 কেজি এলপিজির মূল্য 1393 টাকা, এই মাসে হয়েছে 1363 টাকা। কোম্পানি বিক্রি করে 1268 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করে 1318 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1363 টাকায়। তবে দাম কমলেও সন্তুষ্ট নন ক্রেতারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রির অভিযোগ তাদের। তাই বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। 30 টাকা 50 টাকা তো কিছু হয় না, আমি মনে করি আরো কম হলে তো ভালো হয়। এটা দাম বাড়ায় ঠিকই, কিন্তু বাড়লে বলে আর যদি দাম কমে যায় এরা ওই জিনিসটা বলেন না। কিন্তু আমরা তো এটা জানি না, যে আপনারা বলছেন আমরা শুনতে পারলাম। গ্যাসের দাম বাড়ে যায়, অন্য অন্য জিনিসের দাম বাড়ে যায়, তাহলে তো আমাদের কষ্ট হয়ে যায় ব্যবসা করতে। ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও লিটারে 1 টাকা 39 পয়সা কমিয়ে 62 টাকা 53 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। আর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম 690 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত এক বছরে 91,250 কোটি টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার বাজুস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন জমা হতো। এছাড়া এ খাত থেকে সরকার রাজস্ব পেত বছরে প্রায় 10,000 কোটি টাকা। এ সময় বাজুসের চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির চেয়ারম্যান রিপনুল হাসান বলেন, ডলারসহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া চোরাচালানের কারণে বহুমুখী সংকটে দেশের জুয়েলারি শিল্প। এ পরিস্থিতিতে উত্তরণে চোরাচালান বিরোধী সিন্ডিকেটের বিরুদ্ধে মনিটরিং সেল গঠন, অভিযান চালানো সহ 7 দফা সুপারিশ করে বাজুস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে প্রচুর সোনার বার, সোনার অলংকার ও হীরাখচিত অলংকার দেশে প্রবেশ করে থাকে। এক্ষেত্রে বিমানে কর্মরত কর্মীরাও সম্পৃক্ত থাকার বেশ কয়েকটি ঘটনায় প্রমাণ পাওয়া যায়। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা বিতরণ করবে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাংলাদেশ ডাক বিভাগ ও নগদের মধ্যে এ বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় শিক্ষা সহায়তা ট্রাস্ট গড়ে উঠেছে। এই ট্রাস্ট অসহায় শিক্ষার্থীদের বৃত্তি দেয়। নগদ ডাক বিভাগের সেবা হিসেবে সরকারের সাথে মিলে ডিজিটালাইজেশনের কাজ করছে। এ সময় নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম জানান, দেশের প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার কাজ করছে নগদ। সরকারের 27টি মন্ত্রণালয়ের ভাতা সাফল্যের সাথে বিতরণ করছে প্রতিষ্ঠানটি। এবার ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে বসানো যাবে না পশুর হাট। হাট বসানোর সিদ্ধান্তকে স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ
এ আদেশ দেন। আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী হওয়ায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে গত ৮ মে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় 2 পয়েন্ট, লেনদেন হয় 391 কোটি টাকার শেয়ার। দর বেড়েছে 46 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 19 পয়েন্ট। সোমবার দিনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। লেনদেনের প্রথম 4 মিনিটে প্রধান সূচক বাড়ে 10 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 1.96 পয়েন্ট, অবস্থান করছে 5235 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 391 কোটি 54 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 42 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 46 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 157টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় ফার ইস্ট নিটিং এবং তৃতীয় অবস্থানে ই জেনারেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম মেঘনাপেট, দ্বিতীয় আফতাব অটো এবং তৃতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড সিরামিক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 19.30 পয়েন্ট, লেনদেন হয় 78 কোটি 13 লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 117 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 157 টাকা 77 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 134 টাকা 36 পয়সা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 31 টাকা 59 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 26 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 386 টাকা 16 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 25 টাকা 18 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতিক সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।